তিনি অনুমানের কথা বলছেন, আমার একটু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে শুরু করি। আমি উড়িষ্যা আন্তর্জাতিক কবিতা উৎসবের ২ বার দাওয়াত পেয়েছি। তো প্রথমবার যখন যাই ওরা আমাদের নিয়ে গিয়েছিল সব বিদেশি কবিদের মন্দির দেখাতে। উড়িষ্যা থেকে ওই ইসে থেকে ভুবনেশ্বর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ২ পাহাড়ের উপর ২ মন্দির। আমরা এক পাহাড়ের উপর উঠেছি। তো ওখানে অনেক হনুমান খেতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আবার যারা ওইখানে দাঁড়িয়ে থাকে তারা কিন্তু আমাদের থেকে টাকা নেয়, বিভিন্নভাবে কিছু টাকা অনুদান নেওয়া। তো একজন ওই কোনোভাবে হনুমানকে নির্দেশ দিয়েছে আমার ঘাড়ে উঠে বসতে। হনুমান তো আমার ঘাড়ে এসে বসছে, আমি তো ভয় পাচ্ছি, আমি যে টাকা দেবো তাড়াতাড়ি হনুমান সরাও। তো অনেক সময় হনুমানদের কিন্তু ঘাড়েও বসিয়ে দেওয়া হয় নানা কারণে। দেখুন, আমি একটু পজিটিভলি শুরু করি আজকে। আমাদের দেশে গত ১ বছরে ৫,০০০ বেশি কোটিপতি হয়েছে। ৫,০০০ কোটিপতি জন্ম হয়েছে, নতুন কোটিপতি। আচ্ছা, এই টাকাটা কোত্থেকে আসলো? দেখুন, ২০২৫ সালে ৬,৪৪,০০০ কোটি টাকা ছিল খেলাপি ঋণ। ২০২৫ সালে ডিসেম্বরে ৬,৪৪,০০০। অথচ গত বছর ছিল এটা অলমোস্ট অর্ধেক, ৩,৪৫,০০০। তাহলে এই যে ২,৯৮,০০০, অলমোস্ট ৩,০০,০০০ কোটি টাকা, হ্যাঁ, এই টাকাটা কোথায় গেল? হনুমানে নিয়ে গেছে। এই জন্য এক একজন হনুমান দেখেন, এখন ওনাদের বাড়ি ছিল ছোটখাটো বাড়ি ছিল, গ্রামের মধ্যে সবচেয়ে ছোট বাড়ি ছিল, এখন ১ একর জমির উপর গ্রামেতে সবচেয়ে বড় বাড়ি। আগে ছিল খেতে পেত না, হ্যাঁ, ওই করতো, কি বলে, টিউশনি করে চলতো। এখন কিন্তু বিশাল গাড়ির বহর, হ্যাঁ, ওই গাড়ির নাকি টাকা দেওয়ার ক্ষমতা দাদার আমল থেকে ছিল, গাড়ির ভাড়া দেওয়ার। সুলতান সুলেমান কি করে টাকা পায় দেখেন অবস্থা। আপনি থ্যাংক ইউ, আপনি এই হনুমানের কথাটা উঠানোর জন্য। আইপিএল এর কথা উঠেছে। আইপিএল এক মুস্তাফিজ খেলতে পারবে না, সেই জন্য আমরা পুরো বিশ্বকাপে যাব না, আমরা আমাদের মানে শ্রেষ্ঠত্ব বজায় রাখবো। কিন্তু আজকে দেখলাম আর একজন বলছে আমরা বিশ্বকাপ জিতে প্রমাণ করব যে আমরা ভালো খেলি। আচ্ছা, বিশ্বকাপে যদি না যাই তাহলে আমরা জিতবো কিভাবে? ও, আমি জানি কিভাবে জিতবো। পিছন থেকে মেটিকুলাস ডিজাইন করে দেশ দখলের মতো, কারণ তখন তো আমরা জানতাম না যে এইটার পিছনে এই পিশাচ ইনুস রয়েছে। পিছন থেকে দেশ দখলের যে মেটিকুলাস ডিজাইন পুরোটা ৪-৫ বছর ধরে চালিয়ে উনি সামনে চলে আসছেন। ওইভাবেও সম্ভবত বিশ্বকাপ জেতা যাবে। ভেরি ইন্টারেস্টিং। এটা তো ভালো। আমাকে কিছুক্ষণ আগে, এই লাইভে যাওয়ার আগে, কোন একটা বড় টেলিভিশনের একজন প্রযোজক ফোন করেছিলেন। তো হঠাৎ করে ইলেকশনের কথা উঠলো। আমি বললাম লাইভে যাবো, ইলেকশন নিয়ে একটু কথা বলবো। ইলেকশন হবে নাকি? আমি বললাম আপনি সেন্টারে বসে আছেন, আপনি একটা টিভির প্রযোজক, আপনি বলছেন ইলেকশন হবে নাকি, আপনার কি মনে হয়? তো উনি বললেন যে বাংলাদেশ সম্পর্কে কিছু এখন আর মনে হয় না, কি হবে কি হবে না কিছুই বলা যায় না। তবে আমার মনে হচ্ছে ইলেকশনটা হয়তো হতেও পারে, কারণ ইতিমধ্যে তারেক জিয়াকে যে পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে, তা তো মনে হয়েছে যে উনি রাষ্ট্রনায়ক হয়ে গেছেন, অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। এবং যে হারে সবাই তারেক জিয়ার গুলশানের অফিসে গিয়ে তার সাথে দেখা করছে, সালাম দিচ্ছে, কেউ যদি না যায় পরবর্তীতে যদি আবার তাকে ধরে। এই কালকে কোনো একটা অপশনে একজন বললেন যে তার এক আর্মি অফিসার, তার বন্ধু, ওখানে গেছে। তো উনি জিজ্ঞেস করছেন তাকে, তুই গেলি কেন? কয় ভাই, এ যদি আবার প্রধানমন্ত্রী হয়ে যায় তারপর আমার কোন জায়গা দিয়ে আবার বাধাই দেবে। দেখুন, এই তোষামোদীর দেশে এনিথিং ইজ পসিবল। আমার একটা কবিতা আছে, সিন্স দেন এনিথিং ইজ পসিবল। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছি। কিন্তু দেখুন, এই পৃথিবীতে সেদিন একজন রাষ্ট্রনায়ককে এক দেশ থেকে তুলে এনে আর এক দেশে এনে বিচার করা হচ্ছে, অসম্ভব ব্যাপার। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন কে? আমাদের ট্রাম্প। অসম্ভবকে সম্ভব করার জন্য আর একজন আছেন, তিনিও কিন্তু ট্যাক্স দেন না। দুইজন কিন্তু খুব সমান, উনিও ট্যাক্স দেন না। উনি কোন ইলেকশনের কথা বলছেন সেটা তো বলেন নাই। ইলেকশন একটা হবে, সেই ইলেকশন উৎসবমুখর হবে। এবং ফরিদ ভাই যা বললেন, কোনো এক সময় হয়তো ভবিষ্যতে যে ইউনুস সাহেব সম্পর্কে আমি আর প্রশ্ন করলাম না, আপনি দর্শকই বলছে পুরো ইলেকশন মেটিকুলাস ডিজাইন বাংলাদেশে। ফরিদ ভাইয়ের কাছে আসবো, ফরিদ ভাই একটু রেডি থাকেন,
জুলাই যোদ্ধাদের যে স্বাধীনতা দিয়েছে, এখন তো সবাই জুলাই যুদ্ধের সার্টিফিকেট সংগ্রহের কাজে লেগে গেছে। কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা এখন আর তাদের জন্য প্রযোজ্য না। তারা যেখানেই যাবে, যেখানে ডাকাতি করবে, শুধু ওই সার্টিফিকেটটা শো করবে। এটা নিয়ে আপনার কাছে আসবো। আমরা কবির কাছ থেকে একটু ঘুরে আসি। কবির সাহেব আপনার কাছে জানতে চেয়েছে পুরো বিষয়টা, ইউনূস সাহেব বিষয়ে আপনি কিছু একটু আবারও বলুন। ধন্যবাদ পিশাচ ডাকিতাকে। আমি এই কথার আগে তিনি কেমন মানুষ এটা বলার আগে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, কত উৎসব মুখর হবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘ বলেছে তারা পর্যবেক্ষক পাঠাবে না, এবং নির্বাচন কমিশন 30টি দেশ সহ প্রায় 80টি সংস্থাকে দাওয়াত করেছিল। সমস্ত প্রোটোকল ভেঙে সারা পৃথিবীর যে নিয়ম আছে, নির্বাচন যারা পর্যবেক্ষণ করে তারা কিন্তু নিজের টাকায় নিজের উৎস থেকে যায়, কিন্তু সমস্ত প্রোটোকল ভেঙে এরা বলেছে তাদের থাকা, খাওয়া, চলাফেরা সব কিছু খরচ দেওয়া হবে। কিন্তু এ পর্যন্ত পাকিস্তান আর তুরস্ক ছাড়া কেউ কোনো সাড়া দেয়নি। এবং ইইউ বলেছে যে ইউ এর প্রধান আসছেন, নির্বাচন কমিশন প্রধান আসছেন বোধহয় কালকে, উনি আরো 2টি সফর করে দেখবেন যে বাংলাদেশে প্রতিদিন যে খুন, ধর্ষণ, মানুষ পুড়িয়ে মারা, এই যে সন্ত্রাস চলছে, এই যে মানে ল অ্যান্ড অর্ডার একেবারেই নেই, এই পরিস্থিতির উন্নতি যদি হয় তাহলে তারা চিন্তা করবেন যে পর্যবেক্ষক পাঠাবেন কি না। তো উৎসব যে কত বিশাল উৎসব হবে সেটা বোঝা যাচ্ছে। এবং এনসিপির আসিফ সাহেব অলরেডি নির্বাচন কমিশনকে গিয়ে, দেখুন তলারে খান ইউনূস সাহেব কেমন মানুষ, উনি তলারও খান গাছেরও কোরআন। উনি একদিকে বলছেন নির্বাচন হবে, অন্যদিকে আসিফকে পাঠিয়ে বলছেন যে দেখুন এই নির্বাচন কিন্তু ইতিমধ্যে পূর্ব পরিকল্পিত এবং কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এই নির্বাচন এইভাবে হতে পারে না, লেভেল প্লেইং ফিল্ড নাই। এখন এই আসিফ কথাগুলো কেন আসছে? সবাই জানে। জানে। শুনুন, সক্রেটিসের জন্মের পরে আমরা দেখলাম যে অ্যারিস্টটলের জন্ম হলো, প্লেটোর জন্ম হলো, আর ইউনূসের জন্মের পরে আসিফ আর নাহিদের জন্ম হয়েছে। এইটা আপনাকে চিন্তা করতে হবে যে উনি কেমন মানুষ, যিনি তলার খান গাছেরও কোরআন, যিনি 666 কোটি টাকা ট্যাক্স দেবেন না বলে এমন ব্যবস্থা করলেন যে ওরকম কোনো কেসই হয়নি, কেসটাকে একেবারে তুলে নিয়ে গেছেন। এটা মাটি সহ তুলে নিয়ে গাছ অন্য জায়গায় লাগানো হয় না, একেবারে তুলে নিয়ে গেছেন, তো হয়নি। উনি দেখাতেন, উনি ওনার ব্যারিস্টার দিয়ে, তথাকথিত ফোয়াদ টোয়াদ ইত্যাদি ইত্যাদি অনেক 4 স্টার ব্যারিস্টার আছে না, এদের দিয়ে দেখাতেন যে ওনার যে কাগজপত্র ঠিক আছে এবং শেখ হাসিনা ভুল ছিল। এবং তারপরে আজকে যে পাওয়া যাচ্ছে ওনার সারা পৃথিবী জুড়ে কত কত ব্যবসা, উনি একটাও ট্যাক্স দেন না। উনি কিভাবে ট্যাক্স দিতে না হয় সেজন্য এক কোম্পানি থেকে অন্য কোম্পানি তৈরি করেন, এবং দেখা যায় যে এখান থেকে টাকা ওয়ার করে ওই কোম্পানিতে যায় এবং ওইটারও মালিক তিনি। এবং আমি ছোট্ট আর একটা কথা বলি, এই কথাটি অন্য জায়গায় বলেছি, নোবেল পুরস্কার উনি একা পাননি, নোবেল পুরস্কার উনি পেয়েছিলেন এবং গ্রামীণ ব্যাংকের ভোক্তারা, এবং তসলিমা রহমান বা তসলিমা সামথিং, তসলিমাকে নিয়ে কিন্তু সেটা গ্রহণ করা হয়েছিল, সেই টাকাটি উনি পুরো নিজে আত্মসাৎ করেছেন। যে অর্ধেক টাকা যে গ্রামীণ ব্যাংকের ভোক্তাদের, এই টাকাটা তাদের দেওয়া হয় না, $500,000 মাই ফ্রেন্ড, ইটস এ লট অফ মানি, ইটস অ্যানাদার 666 কোটি টাকার মতো। তাহলে একজন মানুষের কত টাকা লাগে অ্যাকচুয়ালি বসবাস করতে? এরকম রাঘব বোয়ালের মতো দেশটাকে গিলে খেয়ে ফেলেছেন, পুরোপুরি গিলে খেয়ে ফেলেছেন এরকম মানুষ। ধন্যবাদ। আচ্ছা, কবি সাহেব আপনার কাছে আসবে। যে একজন একটা কমেন্ট, এটা আমি অনেকক্ষণ ধরে রেখেছি পড়ার জন্য, পদত্যাগ করল নির্বাচন করার জন্য, এখন বলে নির্বাচন করুন না, এইটা কোন কথা? দুইজন উপদেষ্টা শেষ মুহূর্তে যে পদত্যাগ করলো, তারা তো উপদেষ্টা হিসেবে থাকতে পারতো। তাইলে তারা পদত্যাগ করছে, নির্বাচন করবে, কিন্তু এখন নির্বাচন করছে না। এই বিষয়টা একটু একটু এটা কিন্তু মাথায় ছিল না আমার। এটা ভালো, দর্শক ভালো প্রশ্ন করছে। জি, ওরা তো পদত্যাগ করেছে নির্বাচন করার জন্য, কিন্তু নির্বাচন তো করছে না। আচ্ছা, নির্বাচন করলে যদি আমসালা সবই চলে যায় তাহলে নির্বাচন করবে কেন? তো মাঠে যে বুঝতেছে যে ভোট পাবে না কিছু। উনি তো বলেছিলেন, এই আমাদের দার্শনিক তো বলেছিলেন যে ওদের প্রত্যেকেরই বাজেয়াপ্ত হবে। তো তাই তো ওরা বুঝতে পারছে। আমি তো ওনার কথা শুনি, অনেক আগেই বলেছেন, বহুদিন আগে বলছেন ওরা নির্বাচন করুক, সবাই বাজেয়াপ্ত হবে। ওরা এখন মাঠে গিয়ে যেটা বুঝছে যে টাকা পয়সা যা জমা দেবে সব বাজেয়াপ্ত হবে, তাতে নির্বাচন না করাই ভালো।
এমনিতে আমি মুই হনুরে তো আছি, তা কি করে আমি দেখাবো যে আমার আমসালা কিছু নাই? এইটা একটা কারণ হতে পারে। এটা আপনার কথাটা নিলাম নিলাম যে যেভাবে আছি ওইভাবে শুনুন, দম্ভের সাথে আছি, মানে আমার দেখলে ভয় পায় বা আমার রেসপেক্ট করে, হ্যাঁ, যেটাই হোক করে, কিন্তু নির্বাচন করে যদি জামানতই হারাই তাহলে তো আর অস্তিত্ব থাকে না, দেশ ছেড়ে পালাইতে হবে। জি, শুনুন, এর এটা আগের শেষ। প্রশ্নের আমি আর একটু গভীরে যাব। জি, জি, এই গ্রামীণ ব্যাংক কিন্তু ইউনূসের আইডিয়া নয়, যদিও আমরা জানি যে রবীন্দ্রনাথের মাথা থেকে আইডিয়াটা এসেছিল, কিন্তু বাংলাদেশেও যে গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু ইউনূস ওটাকে চুরি করে নিছে। কিভাবে? মহাসিন আলী নামে একজন মুক্তিযোদ্ধা আছে, উনি এখানে থাকেন। ওনার মুখে আমি বহুদিন আগে শুনেছি, পরে উনি বইয়ে লিখেছেন। উনি একটা সিস্টেম চালু করেন ঠিক গ্রামীণ ব্যাংকের মতো। ওইটা গিয়ে ইউনূস দেখেন, উনি দেখেন যে এরকম একটা সিস্টেম তো আমিও চালু করতে পারি। তো ইউনূস জোবরা গ্রামে এটা শুরু করেন, কিন্তু ইউনূস একটা কাজ করে না। উনি প্রায় লোক পাঠিয়ে মহাসিন আলী ওটা দেখেন যে আপনারটা কি করে কাজ করছে, আমারটা কাজ করে। ইতিমধ্যে জিয়াউর রহমানের আমল আসলো। জিয়াউর রহমান কিন্তু আমাদের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি এই রাজাকারদের প্রতিষ্ঠা দিয়েছেন, পুনর্বাসন করেছেন। তিনি এসে করলেন কি, সমস্ত মুক্তিযোদ্ধাদের ডাকলেন, আমার পক্ষে না আসলে অ্যারেস্ট করা হবে। কিন্তু মহাসিন আলী গেলেন না। মহাসিন আলীকে অ্যারেস্ট করে 2 বছরের জেল দেওয়া হলো। 2 বছর জেলের পর বেরিয়ে মহাসিন আলী দেখেন যে ওনার সমস্ত কিছু দখল হয়ে গেছে, ইউনূস দখল করে নিয়েছে। তো উনি এই আহ যে দেশ দখল করেছেন, উনি কিন্তু শুরু থেকেই দখলদার। দিলেন তো পর্দা ফাঁস করে, কামটা ভালো করলেন না। না, এটা 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 কিন্তু উনি পছন্দ করেন। উনি পছন্দ, ওনার পছন্দের একটা বিষয়, এটা আপনি বলে কোনো লাভ তো হবে না। উনি এটা পছন্দ করেন। উনি পত্রিকা কালেক্ট করতেন, যে অন্যের নামে পত্রিকা আসতো ছোটবেলায়, সেই পত্রিকার ঠিকানায় ওনার নাম ঢুকিয়ে দিয়েছে, তারপরে ওনার কাছে পত্রিকা আসতো। এটা ওনার সাফল্যের অংশ। মানে প্রতারণাটা ও ওনার তাহলে সাফল্যের পার্ট অফ হিজ এবং দেখুন, সাকসেস। এই আজকে কাদের সিদ্দিকী বলছেন যে শেখ হাসিনা যে অনেকদিন আগে বুঝেছিল, আমি এখন বুঝেছি। আমিও এখন বুঝতে পারিনি। একদিন ম্যানহাটনে দেখি উনি হেঁটে যাচ্ছেন, উনি সম্ভবত, আমরা হেঁটে যাচ্ছি, আমি আর আমার ছেলে তখন অনেক ছোট, তখন দুজনে হেঁটে যাচ্ছি। ওর ওর ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, ওটা সারাতে, তখন সব জায়গায় সারানো যেত না। তো দেখি যে ইউনূস সাহেব দাঁড়িয়ে আছেন এক ভদ্রমহিলাকে সাথে নিয়ে, সম্ভবত ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছেন। তো ইতিমধ্যে ও নোবেল পুরস্কার পেয়ে গেছেন। আমার ছেলে তখন 3rd গ্রেড না 4th গ্রেডে পড়ে, একটা প্রবন্ধ লিখছে তাকে নিয়ে। তো হঠাৎ সামনে দেখা, তো সালাম দিয়ে বললাম যে আমার ছেলে আপনাকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছে। তো একটা ছবি তুললাম ওনার সাথে। তখন তো ওনাকে বিশাল কিছু মনে করতাম, কারণ উনি নোবেল পুরস্কার যেদিন পেয়েছেন আমার 2 চোখ দিয়ে পানি পড়েছে, এবং আমি আমার সমস্ত আত্মীয়স্বজনকে ওই দিন দাওয়াত করে খাওয়াইছি। চিন্তা করেন, এই লোকের ওই আমার ছেলের সাথে একটা ছবি তুলছিলাম, সেই ছবি আমার লিভিং রুমে ছিল। ভাই, সেই ছবি আমি তাকে এখন চিনে, সেই ছবিটা আমাকে পুড়াতে হয়েছে, এবং আমার ফ্যামিলি বলেছে এই ছবিটা এখানে রাখার কোনো যুক্তি নেই। আমি ফলত একটু এই ধন্যবাদ। জি, মানুষকে জি। মানুষকে আমরা মানুষকে চিনি না। দেখুন, আলবদর রাজাকারদের আমরা চিনতে পারি নাই। আলবদর প্রধান কি বলেছিলেন? যে আমরা ঠকিনি, আমরা ফিরে আসব। তারা কিন্তু ফিরে আসছে। আজকে আপনাকে দারুণ একটা তথ্য দেই। আজকে আমি আমার একটা বইয়ের আমি প্রুফ দেখছি। আমার 1000 গানের একটা বই বেরোবে, প্রায় 650 পৃষ্ঠার বই, আমি প্রুফ দেখছি। হঠাৎ করে একটা জায়গায় পূরণ হবে আর কি, পূর্বে আসা, পূরণ হবে আশা, আমি লিখছি পূর্বে আসা। তো আমি বানানটা আসলে কি পয় দীর্ঘই থাকবে, পূরণ তো পয় দীর্ঘ। তা আমি একটু এআই এ গেলাম, পূর্বে আসা। এআই কি করছে দেখেন, আনবিলিভেবল। এই আশা পূরণের সমস্ত পথ যে ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত জি। এবং ইসলামিক টার্ম দিয়ে, কোরআনের টার্ম দিয়ে পুরো এক পাতা আমাকে দিয়েছে। তার মানে এই যে বট বাহিনী কোন ওইখানেও পর্যন্ত আছে। ঢুকে গেছে, হুম, 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 হুম। আমাদের ওইখান থেকে বেরিয়ে আসতে ভাইরে বহু দিন লাগবে। খুব সময় লাগে। জি। কারণ এআই তেও বট বাহিনী এই কোরআন ঢুকিয়েছে। এআই তেও তাহলে জামাত শিবির চাকরি করে। আচ্ছা শুনেন। এই পিশাচ ইউনূস এসে প্রথমেই বলছিলেন যে ক্রিকেট একটা খেলা না, সময় নষ্ট করে। ও কিন্তু মনে বলেছিলেন, রেখেছে। রাইট। আজকে মনে করে মোস্তাফিজকে বাদ দেওয়ার এই প্রতিবাদে হ্যাঁ, ওইটা ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে বন্ধ করে দিল। রাইট। রাইট, বাংলাদেশ রাইট। যদি বিশ্বকাপে না যায়, বাংলাদেশেরই ক্ষতি, জি। অর্থনৈতিক ক্ষতি, এবং আমাদের খেলার যে উন্নতি, এটাই ভাটা পড়বে। এবং এবং ক্রিকেট খেলায় যতটা তরুণরা উদ্বুদ্ধ ছিল, সেখান থেকে ভাটা পড়ে। উনি কিন্তু তখন থেকে মনে রেখেছেন, উনি কাজটা কিন্তু এখানে সেরে দিলেন। মেটিকুলাস ভারতের দোহাই ডিজাইন। দিয়ে। উনি উনি কিন্তু বলে যে ফুয়াদ সাহেব আবার রিপিট করেছে, ব্যাপকভাবে প্রচার করছে, ক্রিকেট কোন ফাউল খেলা, এটা একটা ফাউল। এইভাবে একটা বুঝলাম। ফাউল খেলা, 11 জন অতএব এটাকে প্লেয়ার এটাকে বন্ধ একটা করে বল। দিতে হবে। কার দোষ? ভারতের দোষ।
ভারতের দোষ, অবশ্যই অবশ্যই অবশ্যই। বাংলাদেশে ঠান্ডা কেন? ও ভারতের তুমি ষড়যন্ত্র। ভারতীয়, তুমি সমস্ত হিন্দুদের পুরাই মারতেছো, একটা পুরাই মারছো, বলছো আমি 5 জনকে অ্যারেস্ট করেছি, তারপরে পুরাই মারতেছো, একের পর এক মারতেছো। বাংলাদেশে জয় বাংলা বলার 7 বছর থেকে 14 বছর পর্যন্ত সবাইকে অ্যারেস্ট করতেছো, আর সবকিছুই ভারতের দোষ। ও তারাও হ্যাঁ, আন্দোলন করতে পারবে না, তারাও বলতে না, পারবে না, না না, যে তাহলে অবশ্যই। কেন বাংলাদেশের প্লেয়ার আমাদের এখানে খেলবে, তারা বলতে আচ্ছা, পারবে না। তুমি জি, জি, সবকিছু এটা করে দেবো, তুমি এক মেরেও জিতবা, ধরনের কেঁদেও জিতবা, মানে মেরেও যেতে, কাইন্দেও যেতে, গ্রামে একটা প্রবাদ আছে না, হ্যাঁ, মাইরেও এখন জিতছে, কাইন্দেও যেহেতু জিতছে। কথাটা উঠেছে মুস্তাফিজ খেললে হয়তো এক ধরনের অনবস্থা তৈরি হবে তাদের ইন্টারনাল নিরাপত্তার জন্য, ক্রিকেটটা যাতে ঠিক মতো হয়, মুস্তাফিজকে ঠিক আছে বাদ দিয়েছে, এটা আমরা মেনে নিলেই হইতো। এখন যে অচল অবস্থা তৈরি হবে, এটা শেষ কোথায়? আচ্ছা, ফরিদ এটা ভাইয়ের কাছে আমাদের আমার এখন ক্রিকেটে ধ্বংস এই, করবে, এই দ্যাটস দ্য আর গোল, দ্যাটস দ্য গোল। এইভাবে হুমকি ধমকি দিয়ে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। বলতে পারতো হ্যাঁ মুস্তাফিজকে বাদ দিয়েছে, আমরা আইপিএল এ এবং যাবো, দেখুন আইসিসি কোন রকম কোন আইসিসি তে চিন্তা যাবো। না করে আসিফ নজরুল লেস দেন 24 আওয়ার্সে উনি বাপরে সিদ্ধান্ত দিয়ে বাপ! দিয়েছেন। এই সিদ্ধান্তটা আসিফ নজরুলের না, ক্রিকেটের নিয়ম অনুসারে এই সিদ্ধান্তটা হবে ক্রিকেট বোর্ডের। বোর্ড আইসিসির কাছে আপিল করবে। আপিল করবে যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা কি করি এখন বা কি করব? কোন পথ রাখে নাই। বর্জন, বর্জন। আইপিএল বর্জন, ওই বর্জন, সেই বর্জন, ওয়ার্ল্ড কাপ বর্জন। এখন তো ওয়ার্ল্ড কাপ বর্জনের পর্যায়ে চলে যাচ্ছে। এই রিক্সা আমাদের বুয়েট থেকে আমরা আপনি খালিগঞ্জ জঙ্গিবাদ উৎপাদন। এবং এই যে শুনুন, রিক্সা আবিষ্কার সারা করছে এই পৃথিবী সাফল্য। কিন্তু সারা পৃথিবী কিন্তু এখন রিক্সা চালানোর জন্য হ্যাঁ, মানুষ হ্যাঁ, খুঁজছে। প্রস্তুতি এই যে বলছেন প্রস্তুতি না যে নিচ্ছে। আমাদের প্রস্তুতি দিকে নিচ্ছে। তাকিয়ে আছে সারা পৃথিবী, তো হ্যাঁ, মানুষ নিবে রিক্সা সব। চালক সব সারা পৃথিবী নিয়ে নেবে। এবং 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 আমেরিকা হ্যাঁ, থেকে রিজভির অনুপাতে, রিজভির কথা অনুসারে আমেরিকা থেকে আমরা যারা মেডিকেল তারপরে ইঞ্জিনিয়ারিং পড়েছি, এরা বাংলাদেশে যাবো ট্যাক্সি চালাইতে। উনি বলছেন হ্যাঁ। যে বাংলাদেশকে এমন করতে হবে যে আমেরিকাতে ট্যাক্সি চালায় ডাক্তার ইঞ্জিনিয়াররা, বাংলাদেশেও ট্যাক্সি চালাবে ডাক্তার ইঞ্জিনিয়ার। এই বট বাহিনী শব্দটা বলছে কি? এটা আবিষ্কারক পর্যবেক্ষক ফরিদ ভাই না, নাকি? ওই মেটার মেটার একটা শব্দ আছে, বট। ও তাই? ওটা থেকে আসছে। হ্যাঁ, এই ওইটা থেকেই আসছে। ওরা ওরা দেখুন, হুম, দুঃখজনকভাবে আমাকে নিয়ে একটা পেজ করেছিল, আমি যখন হোমার পুরস্কার পাই 16 সালে, তখন পোল্যান্ডের একজন হোমার কমিটির একজন আমাকে নিয়ে একটা উইকিপিডিয়া পেজ করে দিছিল, এই বট বাহিনী সেই পেজটা নামাই দিছে। চিন্তা নেই। আমার ফেসবুক এখন বন্ধ আর আছে। জি, দুঃখজনক আমারটাও বন্ধ, বিষয়। আমারটাও খাইয়ে দিছে, আমারটাও গায়েব করে দিছে। আমারটা গায়েব করে নাই। আমারটা হলো ওই যে কি দিতে রিপোর্ট দিতে এখন কবে মুক্তি পাবো এখনো জানি না। দেখা যাক। হুম। বর্তমান তফসিলে অবশেষে নির্বাচন হচ্ছে না। জানুয়ারির মধ্যে ঘোষণা আসতে পারে। 15 জানুয়ারির মধ্যে ঘোষণা আসতে পারে। আমি জানি না এই ভদ্রলোক আবার যেটা বললেন নির্বাচনের তফসিল বাতিলে আদালতে, আমি জানি না কি তৎপরতা, শুনি নাই, উনার কাছেই শুনলাম। তো যাই হোক, এটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। যে কবি কি এই বিষয়ে কিছু বলবেন? ওই বিষয়ে বলার আগে আমি একটু জি, যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, দীপু হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি, আমি আজকে একটা জি, আমার নিজের লেখা একটা গান পেলাম। এই হত্যাকাণ্ড তো সারা জীবন ধরে হতে থাকে, এটা 12 সালে লেখা। তুমি যাকে মারছো সে যে তোমার আপন ভাই, একই রকম চেহারা তার এক মাটিতে ঠাই। এক অবশ্যই। ভাষাতে বলছো কথা, কাঁধের পরে কাঁধ মিলিয়ে একইভাবে যুদ্ধ করে এনেছো এই স্বাধীনতা, একই সূর্যের আলোর নিচে উঠছো বেড়ে তাই। তুমি যাকে মারছো তা সে তো তোমার আপন ভাই। ধর্ম দিয়ে বিচার করার যুক্তি যারা দেয়, তারা পশুর অধম করছে যে অন্যায়। আমি এখানে থেমে বলছি, এই যে ভারত বিরোধিতা, এটা কিন্তু ধর্মীয়। ভারত যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হতো তাহলে ভারত বিরোধিতা হতো না। এবং এই বীজটা প্রথমে বপন করা হয় মাদ্রাসায়। আমাদের দেশে কওমি মাদ্রাসায় ৮০ লক্ষ ছাত্রছাত্রী পড়ে এবং অন্যান্য মাদ্রাসায় ৩০ লক্ষ। ওই ১,১০,০০,০০০ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, এদের কোনো সিলেবাস নাই, এদের শেখানো হয় বিদ্বেষ, এদের শেখানো হয় বিধর্মীরা কাফের, ওদের কতল করা জায়েজ, ওদের কতল করলে জি, বেহেশতে যাবা। এই জন্য দেখুন, পৃথিবীর অন্য অন্য সব দেশেই হাই স্কুল পর্যন্ত একমুখী শিক্ষা, তারপরে তুমি যেখানে খুশি যাও। আমাদের দেশে এই স্বাধীনতার পরে এই কাজটি কেউ করতে পারেনি। আসলে ইলেকশনটা এটা ক্যালকুলেশনের ব্যাপার। জি, যদি পিশাচ দেখেন যে তার
এক্সিটটা সেফ এক্সিট হচ্ছে অথবা উনি প্রেসিডেন্ট হচ্ছেন। এটা আজকে দেখলাম ফেসবুকে আসতেছে, এটা নিউজ ফিডে আসতেছে। আপনি কি মনে করেন যে পিশাচ ইউনূস প্রেসিডেন্ট হিসেবে ভালো হবেন? তার মানে অলরেডি বট বাহিনী কাজ শুরু করে দিয়েছে। কাজ শুরু হয়ে তার গেছে, মানে শুরু হয়ে যদি গেছে। তারেক জিয়াকে অলরেডি, তারেক জিয়াকে তো কনভিন্স করে এনেছেনই, যদি দেখা যায় যে এইখানে কোনো সমস্যা হয় তার এক্সিটে, এবং তাহলে এই যে নির্বাচন যে হবে না। পুরো ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন, এতেও কোনো সমস্যা হয়, তাহলে ইলেকশন হবে না। উনি সব দিকটা দেখেন, শাহবাগে দাঁড় করিয়ে রেখেছেন, আর এক দলকে ইলেকশন কমিশনে পাঠাচ্ছেন। হ্যাঁ, ফলত উনি সব দিকই ঠিক রেখেছেন। মানে ফিসাস বলতে যা বোঝায়, তাই ওইখানে চুপ করে থেকে নানা রকম এন্টিনা উনি সেট করে রেখেছেন। সেই যে এন্টিনা, যদি দেখা যায় কোনো এন্টিনায় ধরা পড়ছে যে হি ইজ নট গনা বি ইন দ্য সেফ জোন, দেন দেয়ার ইজ নট গনা বি এনি ইলেকশন। হ্যাঁ একজন দর্শক খুব চুলকাইতেছে, একটা জবাব নিতে আমি দেই। উনি বলছে যে বিশ্বজিৎ হত্যা নিয়ে আমি কেন কথা বলতেছি না। আরে বোকা জামাতি বট, বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগের 20 জনের জেল হয়েছে, 15 জনেরই ফাঁসি হয়েছে। আর তোমার এই জুলাই সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হইতেছে দিনে দুপুরে পুলিশ মাইরা ফেলতে। এইখানে আওয়ামী লীগ সরকার এবং জামাতের, বিএনপি এবং এনসিপি বৈষম্য বিরোধী এবং ইউনূস সরকারের পার্থক্য। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরা ফাঁসি দেয়, আর তোমরা প্রকাশ্য দিবালোকে বলে যে সে থানা জ্বালিয়ে দিছে, তারা তোমরা জামিন দিয়ে দাও। এইখানে হচ্ছে আওয়ামী লীগ আর তোমাদের পার্থক্য। লজ্জা করে না এই কথা বলতে, আবার তুলে আনতে এইখানে? এবং দেখুন, মঈনুদ্দিন জুলাই খান বলদ। হত্যাকাণ্ড তো মেটিকুলাস ডিজাইনে 7.62 দিয়ে করা হয়েছে, দিবালোকের মতো পরিষ্কার, তারা নিজেরাই স্বীকার করছে। অথচ তার জন্যই বিচার হলো শেখ হাসিনার, তাকে ফাঁসির আদেশ হলো, এবং সেই বিচারের মানে ওদের লয়ারও তাদের, শেখ হাসিনার পক্ষে যাকে দেওয়া হয়েছে তাদের, এবং বিচারকও তাদের। কি অসামান্য বিচার! এবং জি পৃথিবীতে বোধহয় এত তাড়াতাড়ি হত্যাকাণ্ডের বিচার, একজন রাষ্ট্রনায়কের হত্যাকাণ্ডের বিচার এত তাড়াতাড়ি হয় নাই। তারপরও আবার পোস্টমর্টম রিপোর্ট নাই। হত্যা মামলা কোনোদিন পোস্টমর্টম রিপোর্ট ছাড়া হয়? একটারও পোস্টমর্টম করা আবার হয় নাই, কারণ আবার মজার বিষয় হলো, 7.62 তো জি বাংলাদেশ জি জি, আর্মির ছিল না, হ্যাঁ, সরি বাংলাদেশ পুলিশের ছিল না। আরো মজার বিষয় হলো যে, মইরা যারা গেছে, যাদের নামে মামলা হয়েছে হত্যা মামলা, সেই তারা আবার শহীদ থেকে, কবর থেকে ফিরে আসছে ফরিদের বোধ হয় অত্যাচারে গালাগালে 300 ফিরে আসে। 350 মধ্যে দেখলাম ফিরে আসছে। ফিরে আসছে। তো এই বিচিত্র, মানে কি যেন, অদ্ভুত, কি অদ্ভুত, শহীদ উটের পিঠে চলছে স্বদেশ, না নাকি কি যেন দেশকে একটা কবিতা দখল লাইন। করতে হবে, সেটা যে উপায়ই হোক না কেন, Yes, সেটা yes. মেরে এরা এবং অন্যের মেরে ঘাড়ে সেটা কেটে, চাপিয়ে, সেই সরকারের ঘাড়ে চাপিয়ে প্রয়োজনে তারা যদি এই মিশন ফেল হতো, তারা তো আসলে বহুবারই প্ল্যান করেছে, 24-এর 5ই আগস্ট সফল হয়েছে। আমার মনে হয় এটা যদি ফেল হইতো, তাইলে তারা আত্মহত্যা করা শুরু করতো। না, আত্মহত্যা করে ওরা বলতো বলছে শেখ তো হাসিনা সশস্ত্র এসে যেত। ও বলছে না, আসিফ আন্দোলন। বলছে না, আমরা অস্ত্র তুলে নিতাম, অস্ত্র হাতে তুলে নিতাম। তার মানে তাদের সেই ট্রেনিংও ছিল। সেই ট্রেনিং তো আসলে এখন বোঝা যাচ্ছে, এবং সেটা তো দেবালোকের মতো পরিষ্কার, অনেকে স্বীকারও করেছে। সেই ট্রেনিং বিভিন্ন ওই যে আর্মি থেকে যারা ছাঁটাই হয়ে গেছিল, যাদের চাকরি চলে গেছিল, তারা ওদের ট্রেনিং দিয়েছে। কবি ফরিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হাসিনা পালাই গেল কেন, ফেস কি করুক, হাসিনা পালাই, হাসিনা কি পালাইছে, দিয়ে আসছে, এখন নিয়ে আসবে কে? নিয়ে আসার দায়িত্ব আমাদের সেনাবাহিনীর। সেনাবাহিনী আবার নিয়ে আসবে, এখন ভারত তো এটা দেবে না, ভারত তো আর নেয় নেই। হাসিনা পালাইছে কোথা, হাসিনাকে তো দিয়ে আসছে, না, হাসিনা দিয়ে আসছে। সম্প্রতি একটা কথা বলেছে, আপনি আপনার ইসে পড়েছে কিনা, উনি বলছেন যে আমি তো জানি যে আমি গোপালগঞ্জে যাচ্ছি, আমাকে যে ভারতে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাকে বলা হয়। আমি জানি। ওই যে ওরা পাঠাই দিছে, জি। যে এখন তারা নিয়ে এসেছে। কবি মহোদয়, আপনার একটা কবিতাটা খুব সুন্দর, যে কবিতাটা পড়েছেন, সামগ্রিক সব সময়ের জন্য ঠিক আছে, কিন্তু আমার দুইটা সমালোচনা আছে। যে আপনি কিছু জায়গায় প্রাণীর সাথে তুলনা করেছেন মানুষকে, এইটা কিন্তু ঠিক হয় না। আপনি অমানুষ বলতে হবে সেখানে। সেখানে জানোয়ারের মতো বা পশুর মতো কথাটা, পশু তো হিংস্র, পশু তো কাউকে মারে না। পশু, বাঘের কাজ মানুষ খাওয়া, সেটা হলো বাঘের চরিত্র। গরু তো মানুষ খেতে যায় না, আমি আসলে বুঝতে পারি ছাগল তো। যে আমরা আসলে জঙ্গলে বসবাস করছি, তো হ্যাঁ জঙ্গলের নিয়মই হলো যার শক্তি আছে সে অন্যকে খায়। হ্যাঁ, হ্যাঁ, না তো আমরা তো সরি, আমি জঙ্গলে বুঝতে থাকছি। পারিনি। মানে পশুর অপমান, আমরা বলি না একটা পশুর মতো আচরণ, পশুর মতো আচরণ তো না, আরে অমানুষের মতো আচরণ। সে মনুষ্যত্ব হারিয়েছে, তার মানবিক গুণাবলী আর নাই, তাহলে সে অমানুষ। সে পশু হতে পারে না। গরুর মতো চলো, গরুর মতো তো না, গরু তো বিনয়ী অত্যন্ত।
হ্যাঁ, গরু এই জন্যই তো অত্যন্ত কোরআনের ভদ্র প্রথম প্রাণী। সূরার নাম আল বাকারা, গরু। বাঘারা, হ্যাঁ, বাঘারা। খুব বিনয়ী। হ্যাঁ, অত্যন্ত মুসলমানরাও ভদ্র। বিনয়ী, শান্তির ধর্ম। আসসালামু আলাইকুম স্যার বলে ধরে নিয়ে যায়, তারপর গলা কাটে। 14 এখন গলা ডিসেম্বর কাটার তাই তো সময় করছে। আল্লাহু আকবার বলে। জি, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক স্যার, একটু আমাদের সাথে চলেন। গলা জবাই। কাটা। রিসেট বাটন চাপ দিয়েছে, কি সেট এছে হবে জানো কি কি সেট তা? হবে জানো কি তা? ষড়যন্ত্রকারীর মাথা মাপতে লাগে 2 গজ ফিতা। অতীত দিয়ে পতিত জমি করবে কেন চাষে রাজা, জেহাদিদের সাথে খাবে ডেমোক্রেসির পাপড় ভাজা। জিন্না আয়ুব ইয়াহিয়া তার মাথাতে হাত বোলাবে, 80 কোটায় আর কে আছে যে এসে তার প্যান্ট খোলাবে। রিসেট বাটন চাপ দিয়েছে, ভুলে গেছে কে তার বাবা, যে পায় সুযোগ পতাকাতে নোংরা নখে মারে থাবা। এই থাবাটা আবার মেরেছে সেই পুরানো শকুন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরানো শকুন। আর আমার একটা কবিতা শেষ হয়েছে, চোখ ঘোরালেই এখন শকুন দেখি। শকুনরা এত বেশি বেড়ে গেছে, এদের চোখ ঘোরালে। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়ন্ত্রিত হবে সেই আশাবাদ রাখছি। ধন্যবাদ।